ম্যাডাম আমার কাজ শেষ, আমি তাহলে একটু আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে চলে যাও। ম্যাডাম এই যে এই লোকটা আমার ভাই। কি? এটা তোমার বড় ভাই কি করে হয়? তুমি কি পাগল হয়ে গেছো? আমার হাজবেন্ড। ম্যাডাম আমি সত্য কথা কইতেছি, এই লোক আমার ভাই, আমার বড় ভাই। আরে কি বলতেছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা তোমার ভাই কি করে হয়? আচ্ছা তোমাকে ফোন দেখাচ্ছি, এই যে দেখো, এটা কি করে তোমার ভাই তোমার হাজবেন্ড? ম্যাডাম আমি ঠিক কথাই কইতেছি, আমি খুব ভালোভাবে দেখেই কইতেছি, এটা আমার বড় ভাই। এই বড় ভাইয়ের লেগে আমি আমার গ্রাম থেকে খুঁজতে আইছিলাম। হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? আমার হাজবেন্ড তোমার ভাই কি করে? আমার হাজবেন্ডের তো দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ বাবা ভাই ছিল, বাট তারা মারা গেছে, তো তুমি তার ভাই কি করে হও? কি কোন? আমার ভাই আপনারা মিথ্যা কথা কইছে? কিন্তু ম্যাডাম আমি সত্য কথা কইতেছি, আমি আর আমার বাপে আমার ভাইয়ের খোঁজেই শহরে আইছিলাম। তো শহরে আইসা অনেক খোঁজার পরও আমার ভাইয়ের কোনো খোঁজ পাই নাই, বুঝতে পারছেন? পরে একটা বাসা ভাড়া নিছি, আর পেট চলানোর জন্য তো একটা কাজ কাম করা লাগবো। এর লেগে এই অফিসের আমি সিকিউরিটি গার্ডের চাকরিটা নিছি। আমার বাপে বাসায় আছে। ম্যাডাম আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, আমার ভাইয়ের লগে একটা আবার মিলাই দিবেন আপনি। আমার ভাইয়ের লগে শুধু আমি খালি দেখা করুন। কি বলতেছো? আসলে দেখা তো করা সম্ভব না, কারণ অফিসে নাই, তাই আমি তোমাকে দেখা করাতে পারবো না। ও তাই? তাইলে আর কি করার, ভাইয়ের লগে আর দেখা হইব না। ফাইন। আচ্ছা শোনো, তুমি বলছো যে আমার হাজবেন্ডের ভাই তুমি, আর আমার হাজবেন্ড আমাকে বলছে যে ওর দুনিয়াতে কেউ নাই। এখন তোমার কথা যদি সত্যি হয়, তাহলে তোমার ভাইয়ের অবস্থা কি করে জাস্ট তুমি দেখবে। তুমি এক কাজ করো, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি ডাকা মাত্র তুমি চলে আসবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা তুমি অফিসের নিচে চলে আসো তাড়াতাড়ি। না পরিচয় করে দিই, ও হচ্ছে আমার ভাই। পরিচয় করাতে হবে না, আমি খুব ভালো করেই জানি ও তোমার ভাই। তুমি চেনো কিভাবে? তুমি এত বড় একটা সত্য আমার কাছে কিভাবে গোপন রাখছো? হ্যাঁ? তুমি এতদিন যাবত আমাকে এইটা বলে আসছো যে তোমার এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নাই। তোমার বাবা আর ভাই ছিল, বাট তারা মারা গেছে, অথচ আমি আজকে জানতে পারি যে তোমার বাবা এবং ভাই তারা এখনো বেঁচে আছে। তাহলে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা কেন করলা? কেন ধোকা দিলা? কিসের জন্য মিথ্যা কথা বলা? কারণটা কি ছিল? মানে কি, এই কথাগুলো আমাকে বলনি কেন? আমি এত কিছু জানলাম কি করে? হ্যাঁ এই যে তোমার ভাই আমাদেরই অফিসে সিকিউরিটি গার্ডের জব করতেছিল এতদিন যাবৎ। ওটা তো আজকে আমার ফোনে তোমার ছবি দেখে ফেলে বিদায় ও চিনে যায়, আর তখনই ও বলে যে তুমি নাকি ওর ভাই হও। কিন্তু প্রথমে তো বিশ্বাসই করতে চাইনি, কিন্তু পরবর্তী যখন ওর কথা আমি শুনলাম, আমার কাছে কেন খটকা মনে হলো যে না, ছেলেটা এত করে যেহেতু বলতেছে, ছেলেটা মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু এখন তো আমি নিজে দেখতেছি, তুমি এসে বলতেছি এ তোমার ভাই, তাহলে তুমি আমার সাথে এত বড় ধোকা কেন দিলা? মুনা, সত্যি তো এটাই যে আমি আসলে তোমাকে বলতে চেয়েছিলাম যে আমার বাবা ভাই দুজনেই ভালো আছে, দুজনেই বেঁচে আছে, আর তারা সবাই গ্রামে থাকে। কিন্তু আমি না তোমাকে সাহস করে বলতে পারিনি, জানো তো। তবে আমি যে ওদের পরিচয় তোমার কাছে লুকিয়েছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মাপ চাচ্ছি তোমার কাছে, প্লিজ কিছু মনে করো না। মাফ চাইতেছ তুমি? হ্যাঁ কোন মুখে মাফ চাইতেছ? হ্যাঁ তুমি এত বড় একটা সত্য আমার কাছে গোপন রাখছো, আজকে বিয়ের 2 বছর হয়ে গেল, আমি অথচ জানিই না যে আমার হাজবেন্ডের বাবা আর ভাই বেঁচে আছে। আমি এইটা জানি যে আমার হাজবেন্ডের দুনিয়াতে কেউ নাই, কিন্তু না, তার ভাই আর তার বাবা শহর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছে। কেন? তার ছেলের তার ভাইয়ের খোঁজে, অথচ তার ভাই দিব্যি ভালো আছে, দিব্যি আরামায়েশ করতেছে। তাহলে তুমি এত বড় একটা সত্য আমার কাছে গোপন কেন রাখছিলা? বললে কি হতো? এছাড়া মুনা, আমি আর কি বা করতাম বলো তো? আমার বাবা আমার ভাই সবাই তো গ্রামে থাকতো, তাদের তো আর উপার্জন করার মতো ক্ষমতা ছিল না। আমি একাই ছিলাম সংসারের একমাত্র উপার্জন ক্ষমতা সম্পূর্ণ মানুষ। আমার টাকাতেই সংসারটা চলতো, জানো তো। এরপর আমি শহরে চলে এসে যখন চাকরি পাই, একটা সফটওয়্যার কোম্পানিতে আমার জব হয়। জব পাওয়ার পর আমার মনে একটা কথাই বারবার ঘুরতে থাকে যে যেভাবেই হোক আমি জব বেশি দিন করবো না, আমি নিজে আমার একটা কোম্পানি দাঁড় করাবো। আর তারপর আস্তে আস্তে পরিশ্রম করতে থাকি, পরিশ্রম করতে করতে একটা কোম্পানি আমি দাঁড় করাই। আর এদিকে বাবা ভাই তাদের যত খরচ ছিল না, সব কিছু মিলিয়ে আমি আসলে নিজেকে ঠিক পুষে উঠতে পারছিলাম না। যে কারণে তাদেরকে আমি গ্রামে রেখে আসি, তাদের সঙ্গে যোগাযোগটা একটু কমিয়ে দেই। তাদের ঠিক মতো আমি খোঁজ খবর নিতাম না, এটা ঠিক, কিন্তু সবসময় আমার নিজের মধ্যে তাদের কথাই মনে আসতো যে তারা কেমন আছে, কি করছে তারা। এই যে আজকে যখন আমি প্রতিষ্ঠিত হওয়ার পর ভাবতে থাকি যে এখন সবাই চলে এসছে আমার ভাই আর আমার বাবাকে আমার কাছে নিয়ে আসার। কিন্তু যখনই আমার মনে হতো যে কথাগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করব,
তখন আসলে ভয়ে বলতে পারতাম না। মনে হতো কোন মুখ নিয়ে আমি তোমার কাছে যাব, আমি তোমাকে কী বা বলবো। আর এই কথাগুলো বলার পর তুমি যদি আমাকে ভুল বোঝো, যেমন যে ভুলটা তুমি আমাকে বুঝছো এখন, এ কারণেই সাহস করে আমি তোমাকে বলতে পারিনি। কিন্তু এখন এখন তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন আবারও তোমার কাছে মাপ চাচ্ছি। মানুষ তো ভুল করেই। আর ভাই, ভাই প্লিজ তুই আমারে মাফ করে দিস ভাই। আমি তোর আর বাবার সঙ্গে অনেক অন্যায় আচরণ করছি, কিন্তু বিশ্বাস কর, আজকের পর তোদের দুইজনকে আমি আর এক মুহূর্ত গ্রামে থাকতে দেবো না। তো তোরা যতদিন বাঁচবি, আমি যতদিন বাঁচবো, আমরা সবাই একসঙ্গে এক বাড়ির নিচে থাকবো, এক ছাদের নিচে থাকবো। মুনা প্লিজ মাফ করে দাও না আমাকে। যাক, অন্তত নিজের ভুলটা তো বুঝতে পারছো, ব্যাস তাতেই অনেক। আমার এখন রাগ নয় তোমার প্রতি, তবে সাজিদ তুমি চাইলেই কিন্তু আমাকে সত্যিটা বলে দিতে পারতে। তোমার ভাই, তোমার বাবা কি করে না করে, কোথায় আছে না আছে, এগুলো আসলে আমার দেখার বিষয় ছিল না, কারণ আমি তোমাকে ভালোবাসছি। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। এখন শোনো, তোমার ভাই তো শহরে চলে আসছে, তোমার বাবা নাকি কোনো একটা বাসায় আছে। এখন চলো আমরা সবাই গিয়ে তোমার বাবাকে নিয়ে আসি। তোমার বাবা আর ভাই এখন থেকে আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ চলো।